সাবিকুন নাহার, শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। সাবিকুন নাহার, গত ক্লাসের অ্যাটেন্ডেন্স স্ক্রিনশট দিয়ে পাঠাওনি মনে হয়, না? পাঠিয়েছো মা? মিস লাস্ট ক্লাসে মনে মনে পড়তেছে না তো। ঠিক আছে, একটু প্রতিদিন ক্লাসে, মানে প্রতি সপ্তাহে যে ক্লাসটা হয় অ্যাটেন্ডেন্সটা তোমার দায়িত্বে স্ক্রিনশট দিয়ে দেওয়া, এটা তোমাকে ওকে মিস, দেওয়া ওকে হলো, ঠিক আছে? আর যদি কোনো কারণে তুমি ওকে অ্যাবসেন্ট মিস। থাকো, অ্যাবসেন্ট থাকলে আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, অ্যাবসেন্ট থাকলে তখন অন্য কাউকে তুমি দায়িত্ব দিবে ফোন ওকে মিস। যে আমি আজকে ক্লাসে জয়েন হতে পারছি না, তুমি একটু স্ক্রিনশট দিয়ে একটু ম্যাডামকে পাঠিয়ে দিও। ওকে মিস। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, গত ক্লাসে তুমি বলেছিলে কি অবচয়টা কি একটু বোঝানোর জন্য, আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল। জি মিস। আচ্ছা, মানে অবচয়টা কেন আমাদের মুনাফা জাতীয় প্রদান হলো না, এই তো মুনাফা জাতীয় ব্যয় জি হয়েছে মিস। কিন্তু প্রদান হয়নি। অবচয়টা হচ্ছে আমাদের যেটা হচ্ছে যে দীর্ঘদিন ব্যবহারের ফলে যে সম্পত্তি, স্থায়ী সম্পত্তি ব্যবহার কিংবা ভোগ এর ফলে যে মানে ক্ষয় হয়, যেটা আমরা আপাত দৃষ্টিতে মানে কতটুকু হয়েছে সেটা আমরা বুঝতে পারি না, কিন্তু এটার উপর আমরা একটা মূল্য ধরে দেখাই, না হলে যদি অবচয় ধার্য না করি তাহলে সম্পত্তির মূল্য বেশি দেখানো হবে। ধরো 1 লাখ টাকাতে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, তাহলে 1 লাখ টাকা 10 বছর পর কিন্তু ওই সম্পত্তি, ওয়ালাইকুম আসসালাম, ওই যন্ত্রপাতির মূল্য কিন্তু আর 1 লাখ টাকা থাকবে না। 10 বছর পর দেখা যাবে ওই যন্ত্রপাতিটি আর ব্যবহারের উপযোগ নেই, মানে আর ব্যবহারের উপযোগ্য নেই, শুধুমাত্র বিক্রি করলে সামান্য কিছু টাকা পাওয়া যাবে, এরকম ব্যাপার। এই জন্য অবচয়টাকে ধরা হয় একটি খরচ, কিন্তু মজুরি, বিজ্ঞাপন যেরকম খরচ সেরকম না, এগুলোর মতো না। এগুলো মজুরি, বেতন এগুলো আমরা সরাসরি নগদ অর্থ প্রদান করি, কিন্তু অবচয়ের ক্ষেত্রে আমরা নগদ অর্থ প্রদান করি না। এই জন্য এটি একটি অনগদ লেনদেন। লেনদেন দুই ধরনের, একটি হচ্ছে নগদ লেনদেন, আরেকটি হচ্ছে অনগদ লেনদেন। অবচয়টি হচ্ছে আমাদের অনগদ লেনদেন। এই জন্য যেহেতু অনগদ, নগদে আমরা প্রদান করি না, এই জন্য মুনাফা জাতীয় প্রদানে আসে না, এই জন্য এটি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য হয়। আমি কিছু থিওরি আকারে আমি কিছু লিখে তোমাদেরকে পরের ক্লাসে দেখাই দিব, একটু অবচয় সম্পর্কে তাহলে বিস্তারিত জানতে পারবে। আর যখন তোমরা কলেজে মানে এই মানে স্কুল পার হয়ে কলেজে যাবে, তখন এই অবচয়ের উপর একটা চ্যাপ্টারই আছে অঙ্কের, তখন তোমরা আরো বিস্তারিত জানতে পারবে। যাই হোক, অবচয় সম্পর্কে আমি মোটামুটি একটা ধারণা যেন পাও তোমরা, আমি সেভাবে লিখে তোমাদেরকে দিয়ে দিব। তাহলে চলো আমরা আজকে শুধু এটুকু জানি যে অবচয় হচ্ছে একটি ব্যয়, কিন্তু এটি অনগদ লেনদেন, এই জন্য এটি মুনাফা জাতীয় ব্যয়ে আসবে, কিন্তু মুনাফা জাতীয় প্রদানে আসবে না, যেহেতু নগদ অর্থ প্রদান করা হয়নি। 1 নম্বর কোশ্চেনটা ওই ক্লাসে, গত ক্লাসে যে আলোচনা করেছিলাম, তারপর বাড়ির কাজ দেওয়া হয়েছিল, তোমরা বাড়ির কাজগুলো কেউ স্ক্রিনশটে দাওনি, না? মিস আমি করেছি। আচ্ছা, তোমরা কি গ্রুপে দিয়েছিলে? মিস দেওয়াটা হয়নি মিস, আমি ক্লাস শেষে দিয়ে দিব না। আচ্ছা, আমি পাইনি, চেক করেছিলাম। যাই হোক, প্রতিদিনের কাজ সবাইকে বলছি, আজকে পার্টিসিপেট 7 জন, হয়তো বা আরো হবে। যাই হোক, আমরা মানে মাত্র শুরু হলো তো ক্লাস, এরপরে তোমরা নিজেরাই কথা বলে নিবে, প্রতিদিন ক্লাসে যা করানো হবে সেটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবে, আর বাড়ির কাজটা অবশ্যই করে ওইটাও পাঠিয়ে দিবে। ঠিক আছে, আমরা 2 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। পড়ো সাবিকুন নাহার, 2 নম্বর কোশ্চেনটা পড়ো। রাশ মিস নামটা কি? রাশকি হোমসের হ্যাঁ, রাস্কি হোমসে। 2017 সালের এপ্রিল মাসে নিম্নোক্ত ব্যবসায়িক লেনদেন সমূহ সংঘটিত হয়েছে। এপ্রিল 1, ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসার স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা। এপ্রিল 2, মণিহারি দ্রব্যাদি ক্রয় 3,000 টাকা। এপ্রিল 4, নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা। এপ্রিল 5, নতুন মেশিন ক্রয়ের বহন খরচ 7,500 টাকা। এপ্রিল 7, নতুন মেশিন সংস্থাপন ব্যয় 15,000 টাকা।
এপ্রিল 10 পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় 3000 টাকা। এপ্রিল 12 অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা। এপ্রিল 15 নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা। আচ্ছা, ধন্যবাদ। আমাদের কি বলছি, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে বলেছে। মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। এবং 4 তারিখে দেখো একটি মেশিন যে ক্রয় করা হয়েছিল, এই মেশিনটা 1,95,000 টাকা বিক্রয় করা হলে বলছে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয়ের পরিমাণ নিরূপণ করো। তোমরা সবাই খাতা নিয়ে বসে যাও। তাহলে আমাদের প্রশ্ন সমাধানটা কি? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। আমাদের ছক কি হবে? তারিখ, বিবরণ, টাকার গড় দুইটি। তারিখ, সবাই একটু দ্রুত করবে। বিবরণ, আমাদের দেখো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এখানে কে বলতে পারবে কোন কোন লেনদেনগুলো এখানে মুনাফা জাতীয়, আমি বিলম্বিত বলি, মুনাফা জাতীয় ব্যয়? বলো কাজী, আনিশা বলো। ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসা স্থানান্তর ব্যয় হ্যাঁ আর নতুন পণ্যের গবেষণা ব্যয়। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের হচ্ছে এপ্রিলে 1 তারিখ আর এপ্রিলে 15 তারিখ। সাল কত? 2017। তার লিখো 2000। ওয়ালাইকুম আসসালাম। 2017 এপ্রিল 1 তারিখ হচ্ছে ব্যবসায় এক হচ্ছে আমাদের ধানমন্ডি হতে মতিঝিলে, ধানমন্ডি, দুঃখিত, এটা আমাদের ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয়। ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসায় 25,000 টাকা। স্থানান্তর বাবদ ব্যয় হচ্ছে আমাদের কত টাকা? 25,000 টাকা। 25,000 টাকা। 25,000 টাকা। 25,000 টাকা। তারপর হচ্ছে আমাদের এপ্রিলের নতুন পণ্যের গবেষণা ব্যয় এপ্রিল 15 তারিখ। 15 তারিখ হচ্ছে নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা। 18,000 টাকা। তাহলে আর আমাদের নেই এই দুটি লেনদেনই। 43,000 টাকা। কত টাকা তাহলে আমাদের এটা যোগ করে হলো 43,000 টাকা। 43,000 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। উত্তর, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ
43,000 টাকা। টাকা। খ প্রশ্নে কি বলছে? খ প্রশ্নে আমাদের বলছে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। খ প্রশ্ন সমাধান। মূলধন জাতীয়, তোমাদের কি এটা কমপ্লিট হয়েছে? ক প্রশ্নটার উত্তর? জি মিস। আচ্ছা, মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। এটির জন্য আমাদের কি হবে? বিবরণ, টাকার ঘর দুইটি। বিবরণ আচ্ছা, তোমরা স্টুডেন্ট হচ্ছ 44 জন 9 কমার্সে। তোমাদের পার্টিসিপেট অনেক কম হয়, তোমরা কি বলতে পারবো মানে কারণটা কি? মিস এত সকালে কেউ উঠতে চায় না, এটাই কারণ। এই কারণ না? তাহলে আমরা যখন 8টায় ক্লাস করেছি তখন কি হয়েছে? স্যার মনে মিস করে এখন অনলাইন সবার ক্লাস অভ্যাস বেশি হয়ে গেছে। হ্যাঁ, ইম্পর্টেন্ট। অনলাইন ক্লাস বেশি ইম্পর্টেন্ট না এগুলো। আচ্ছা, অনলাইন ক্লাস বেশি ইম্পর্টেন্ট না, আবার ভাবছে পরীক্ষা হবে বাসায় তো না। সবার টিচার আছে। আচ্ছা, আবার পরীক্ষা হবে না এটাও ভাবছে নাকি? পরীক্ষা কিন্তু হবে, ঈদের পরে জি মিস, তোমাদের স্যার পরীক্ষাটা হবে। বলেছিল। ঠিক আছে, তাহলে আসো এখানে আমরা এখানে কে বলতে পারবে আমাদের মূলধন জাতীয় ব্যয় কোনগুলো? মিস আমি বলি। আমি বলি। আচ্ছা, কাজী আনিশা আর সাবিকুন্না ছাড়া অন্য কেউ বলবে? আগে জানি, আগে অন্য কেউ বলতে চাও কিনা? তোমাদের মধ্যে অন্য কেউ বলতে চাও? অন্য কেউ বলতে চাচ্ছ না? ঠিক আছে, বলো বলো, তোমাদের মধ্যেই বলো। আচ্ছা, আমি বলি তাহলে। হ্যাঁ বলো। মূলধন জাতীয় ব্যয় হবে এপ্রিলের 4 তারিখ নতুন মেশিন ক্রয়। হ্যাঁ, তারপর? নতুন মেশিন ক্রয় 5 তারিখ হবে নতুন মেশিন ক্রয় ও এর বহন খরচ। হ্যাঁ, কারণ যখন কোনো আমরা কারণ স্থায়ী ওটা সম্পদ মেশিন। ক্রয় করব, এর সাথে যদি আনুষঙ্গিক যা খরচ হবে সেগুলো মূলধন জাতীয় ব্যয় হিসেবে গণ্য হবে। হ্যাঁ, তারপর? তারপরে এপ্রিল 7 তারিখ নতুন মেশিন সংস্থাপন ব্যয়। হ্যাঁ, তারপর? তারপর এপ্রিল 12 তারিখ অফিসের জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়। অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা। আমরা জেনেছি যে খরচ, চারটাই। যে খরচটার মাধ্যমে কোনো স্থায়ী সম্পদ আরো যতটুকু ব্যবহার করা দরকার এর চেয়ে আরো বেশি সময় ব্যবহার করবে, এরকম যদি হয় এবং টাকার পরিমাণ যদি বেশি হয় তখন সেটি কি হবে? মূলধন জাতীয় ব্যয় হিসেবে গণ্য হবে। এই জন্য অফিসের গাড়ির মুনাফা জন্য। জাতীয় ব্যয়টা আমি বলি। হ্যাঁ, আগে আমরা ঠিক আছে, ধন্যবাদ। আগে মূলধন জাতীয় ব্যয় পরিমাণটা নির্ণয় করি, তারপরে আমরা আবার ওকে। মুনাফা জাতীয় ব্যয় আসবো। ঠিক আছে, তাহলে আমরা মূলধন জাতীয় ব্যয়ে আসছি কি কি? নতুন মেশিন ক্রয়, নতুন মেশিন ক্রয়, একটু দ্রুত লিখে ফেলো। নতুন মেশিন ক্রয় হচ্ছে আমাদের 1,60,000 টাকা। নতুন মেশিন ক্রয়ের পরিবহন খরচ
আচ্ছা, আমরা ক্রয় করি বা নতুন মেশিন ক্রয়, পরিবহন কত টাকা পরিবহন খরচ? 7,500 টাকা। 7,500 টাকা। তারপর নতুন মেশিন সংস্থাপন ব্যয়, নতুন মেশিন সংস্থাপন ব্যয় কত টাকা? 15,000 টাকা। 15,000 টাকা। তারপর হচ্ছে আমাদের নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়, অফিসে গাড়ির জন্য, অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়। অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়, নতুন মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাটারি ও টায়ার ক্রয় কত টাকা? 40,000 টাকা। আচ্ছা, এখন আসো আমরা যোগ করে দেখি কত হয়। 2,22,500 টাকা। হ্যাঁ, 2,22,500 টাকা। আমরা 2 দাগ দিয়ে ক্লোজ করে দিব। এখানে আমরা লিখবো, আচ্ছা, টায়ার ক্রয় এখন আমরা বের করব কি মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয়। আসো আমরা কোশ্চেনটা এখন সাবিকুন নাহার বলো, মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো হবে? এপ্রিল 2 মণিহারি দ্রব্যাদি ক্রয় 3,000 টাকা। ভেরি গুড। আর হচ্ছে এপ্রিল 10 পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় 3,000 টাকা। আচ্ছা, ধন্যবাদ। এই দুইটি লেনদেন হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা কি লিখবো? মণিহারি দ্রব্যাদি ক্রয়, মণিহারি দ্রব্যাদি ক্রয় হচ্ছে কত টাকা? 3,000 টাকা। 3,000 টাকা। পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়, পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়, পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় 3,000 টাকা। এই হচ্ছে আমাদের 6,000 টাকা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। আমাদের উত্তর মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ হচ্ছে 2,22,000 টাকা। 22,500। আচ্ছা, ধন্যবাদ। 2,22,500 টাকা ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ 6,000 টাকা। সবার কমপ্লিট হয়েছে? আমি আবার বলছি, দেখো, মূলধন জাতীয় মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, নতুন মেশিন ক্রয় পরিবহন খরচ, নতুন মেশিন সংস্থাপন ব্যয়, অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়। এই হচ্ছে 2,22,500 টাকা। মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে মণিহারি দ্রব্যাদি ক্রয়, পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়।
এই ৬,০০০ টাকা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। কমপ্লিট হয়েছে? আমরা গ প্রশ্নের উত্তরে যাব। জি মিস। অন্যরা অন্যরা যারা সবার হয়েছে? জি জি মিস। মিস। জি মিস। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা চলো গ প্রশ্নটা একটু দেখি। গ প্রশ্নে বলছে ৪ তারিখে কৃত মেশিন এত টাকায় যদি বিক্রি করি, মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় আয় হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ। এটা আমরা মানে এই অধ্যায়ের শুরুতে জেনেছি। ৪ তারিখে মেশিনটা দেখো, এখানে ক্রয় করেছিল ১,৬০,০০০ টাকা, ৭,৫০০ বহন খরচ, মেশিন সংস্থাপন ব্যয় ১৫,০০০ টাকা। এই সবগুলো মিলেই মেশিনের প্রকৃত মূল্য হবে। আর মেশিন যে বিক্রি করা হয়েছে ১,৯৫,০০০ টাকা থেকে, এই প্রকৃত মূল্য মাইনাস করলে আমরা পেয়ে যাব মূলধন জাতীয় আয়ের পরিমাণ। আর বিক্রয় করে যা পেয়েছি সেটি হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে আসো আমরা গ প্রশ্নটা এখন করি। গ প্রশ্ন হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। এখানেও আমাদের কি হবে? টাকার গড় বিবরণ। টাকার গড় হচ্ছে দুইটি বিবরণ টাকার গড় আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে আমাদের মেশিন বিক্রয়। মেশিন বিক্রয় হচ্ছে আমাদের ১,৯৫,০০০ টাকা। ১,৯৫,০০০ টাকা। যেহেতু আমাদের কিছু নেই, আমরা কি করব? এটা এক দাগ দিব, আগে একটা দাগ দিয়ে টান দিয়ে, তারপর ঠিক আউটার কলামে আমরা এই আউটার কলামে লিখব ১,৯৫,০০০ টাকা দিয়ে কি করবো? এখন ক্লোজ করে দেব। এই আমরা মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ পেয়ে গেলাম। এখন আমরা বের করব কি? মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয় মেশিন বিক্রয় আমরা পেয়েছি কত টাকা? ১,৯৫,০০০ টাকা। তারপর হচ্ছে আমাদের মেশিন ক্রয় হচ্ছে ১,৬০,০০০ টাকা। মেশিন ক্রয় হচ্ছে আমাদের ১,৬০,০০০ টাকা। ১,৬০,০০০ টাকা যোগ বহন খরচ হচ্ছে ৭,৫০০ টাকা। ৭,৫০০ টাকা যোগ সংস্থাপন ব্যয়
সংস্থাপন ব্যয় কত টাকা? 15,000 টাকা। 15,000 টাকা। এখন যোগ করো তো, 1,60,000, 7,500, 15,000 কত হয়? 1,82,500। এই 1,82,500 টাকা আমরা কি করব? মাইনাস করব। যে মেশিনটা বিক্রি করেছিলাম সেই মূলধন জাতীয় প্রাপ্তি থেকে আমরা যে মেশিন ক্রয় করতে যে খরচগুলো হয়েছিল সেই প্রকৃত মূল্য সেটা আমরা মাইনাস করলে আমরা মূলধন জাতীয় আয়ের পরিমাণ পেয়ে যাব। কত আসে মাইনাস করে দেখো। 12,500 এসেছে। হ্যাঁ, 12,500 টাকা। এই হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয়। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণটা, আমরা মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে মেশিন বিক্রয় করে পেয়েছি 1,95,000 টাকা। মূলধন জাতীয় আয় হচ্ছে মেশিন বিক্রয় থেকে মেশিন ক্রয় সংক্রান্ত যা খরচ সেটা মাইনাস করলে আমরা মূলধন জাতীয় আয় পেয়ে যাব 12,500 টাকা। তাহলে এখন উত্তরটা লিখে দাও। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ 1,95,000 টাকা ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ 12,500 টাকা। বলো, কার কোনো প্রশ্ন আছে? এখন যে অঙ্কটা আমরা সমাধান করলাম, কার কোনো প্রশ্ন থাকলে বলো। কেউ যদি এমন হয় যে এই জিনিসটা বুঝিনি, জিজ্ঞেস করতে পারো। জি মিস, গ নাম্বারটা আরেকবার একটু ক্লিয়ার করে আচ্ছা, দিবেন। গ নাম্বারটা দেখো। মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে আমরা যেটি পাবো সেটি, যেরকম কি নগদ মানে ব্যবসায় মূলধন আনায়ন মূলধন জাতীয় প্রাপ্তি, ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে সেটি মূলধন জাতীয় প্রাপ্তি, কোনো স্থায়ী সম্পদ বিক্রয় করে যদি পাই সেটি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। দেখো এখানে স্থায়ী সম্পদটা ছিল আমাদের মেশিন, সেটি বিক্রয় করে আমরা পেয়েছি 1,95,000 টাকা। এটি হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। এখন বলছে প্রশ্ন মূলধন জাতীয় আয়ের পরিমাণ। আমি আগেই শুরুতে বলেছিলাম যে মূলধন জাতীয় আয়ের, মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ হচ্ছে মূলধন জাতীয় আয়। এখন মূলধন জাতীয় আয় কি? আমি তো মেশিন কিনা, মেশিনের ক্রয় মূল্য কি? প্রকৃত ক্রয় মূল্য হচ্ছে আমাদের 1,82,500 টাকা। শুধু মেশিন না, যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করতে গিয়ে ওই ক্রয় সংক্রান্ত যত খরচ হবে সেই খরচগুলো স্থায়ী সম্পদের সাথে ক্রয় মূল্যের সাথে যোগ হয়ে প্রকৃত ক্রয় মূল্য হবে আমাদের, এবং ওইটার উপরে আমরা অবচয় ধার্য করব। দেখো এখানে মেশিন আমরা কিনেছিলাম 1,60,000 টাকা দিয়ে। সেই মেশিন কিনতে গিয়ে আমাদের পরিবহন খরচ হয়েছে 7,500, এবং মেশিনটা আমরা সংস্থাপন করেছি, যেখানে সংস্থাপন মেশিনটা যেখানে আমরা সংস্থাপন করেছি সেই সংস্থাপন করতে গিয়ে কিছু খরচ হয়েছে, সেটা হচ্ছে 15,000 টাকা। তাহলে এই 1,82,500 টাকাটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য মেশিনের। তাহলে মেশিন কিনেছি 1,82,500 টাকা, আর মেশিন বিক্রি করেছি 1,95,000 টাকা। তাহলে যা কিনেছি আর বিক্রয় করার থেকে যে যা ক্রয় করেছি, বিক্রয় থেকে ক্রয় মূল্য মাইনাস করলে আমরা সেটা মুনাফা পেয়ে যাই না? 10 টাকা দিয়ে কিনেছি, 12 টাকা বিক্রি করেছি, তাহলে আমার আয় হয়েছে কত? 2 টাকা না? একটা কলম 10 টাকা দিয়ে কিনেছি, 12 টাকায় বিক্রি করেছি, তাহলে আমার আয় হলো কত? 2 টাকা। তাহলে আমি মেশিনটা কিনেছিলাম হচ্ছে 1,82,500 টাকা এবং মেশিনটা বিক্রি করেছি হচ্ছে 1,95,000 টাকা। তাহলে আমার আয় কত হলো? 12,500 টাকা। ক্লিয়ার? জি মিস, ক্লিয়ার। আচ্ছা, ধন্যবাদ। আমি তোমাদেরকে যে বাড়ি কাজটা দিয়েছিলাম
গত ক্লাসে বাড়ির কাজটা এখন সমাধান করব, একটু বাড়ির কাজটা খেয়াল করো। কোশ্চেনটা শুধু একবার দেখাচ্ছি, দেখো আমাদের এই লেনদেনগুলো ছিল ব্যবসায় মূলধন আনায়ন, যন্ত্রপাতি ক্রয়, ব্যবসায় স্থানান্তর ব্যয়, বিজ্ঞাপন, নতুন পণ্যের গবেষণা, ঋণের সুদ প্রদান, বিনিয়োগের সুদ প্রাপ্তি, যন্ত্রপাতির অপচয়, যন্ত্রপাতি ক্রয় পরিবহন খরচ, পণ্য ক্রয়, পণ্য বিক্রয়। আজকে ক্লাস শেষ হলে কিন্তু এখন যেটা সমাধান করব এবং এর আগে যে অঙ্কটা করেছি স্ক্রিনশট দিয়ে কিন্তু অবশ্যই পাঠিয়ে দিবে। আচ্ছা, তারপর দেখো আরো কিছু লেনদেন, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, কমিশন প্রাপ্তি, কমিশন প্রদান, বিদ্যুৎ টেলিফোন বিল, বীমা প্রিমিয়াম প্রদান, ব্যাংক ঋণ। আমাদের প্রশ্ন ছিল মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের কাজ সমাধান। 1 নম্বর প্রশ্নের উত্তর, মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। একটু দ্রুত লিখবে, মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়, আমাদের বিবরণ টাকার গড় দুটি একই রকম করে হবে। বিবরণ তাহলে ব্যবসায় মূলধন আনায়ন, ব্যবসায়ে আমি তোমাদের কোশ্চেন যেতে পারছি না যেহেতু কোশ্চেনটা অনেক উপরে চলে গেছে। ব্যবসায়ে মূলধন আনায়ন, মূলধন আনায়ন হচ্ছে আমাদের 5 লক্ষ টাকা। ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ 1 লক্ষ টাকা। এই হচ্ছে আমাদের 6 লক্ষ টাকা মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। গত ক্লাসে এটি বাড়ির কাজ ছিল, যারা করেছো তারা মিলিয়ে নাও, আর যারা করনি তারা এখন করো। এই হচ্ছে 6 লক্ষ টাকা। আমাদের তোমরা একটু না বুঝলে সাথে সাথে আমাকে জিজ্ঞেস করবে, তাহলে আমার জন্য সুবিধা হবে। উত্তর, মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ 6 লক্ষ টাকা। দুই নম্বর কোশ্চেনে আমাদের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। মূলধন জাতীয় ব্যয় হচ্ছে আমাদের যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি ক্রয় হচ্ছে 80,000 টাকা। যন্ত্রপাতি ক্রয় পরিবহন খরচ, ক্রয় পরিবহন
খরচ ৳৫,০০০, ৫,০০০ টাকা। এই হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ ৮৫,০০০ টাকা। আমরা এমন ভাবে অঙ্ক করব যেন এক্সামিনার খাতায় মানে কাটার জন্য কলম না ধরতে পারে। এই জন্য আমরা ছক, নিয়ম এবং উত্তর এগুলো সবকিছু লিখবো যেন কোনোভাবে আমাদের নাম্বার মাইনাস না হয়। তারপর ৩ নাম্বার প্রশ্নের সমাধান হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। এটি এখানে ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালোভাবে এটা না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে সাথে সাথে। এখানে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ বিনিয়োগের সুদ প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি হচ্ছে আমাদের ১,৫০০ টাকা। পণ্য বিক্রয় আমরা জানি বিক্রয় আমাদের মুনাফা জাতীয় আয়। বিক্রয় আছে আমাদের ৮০,০০০ টাকা। বিক্রয় ৮০,০০০ টাকা। বিক্রয় ফেরত, খেয়াল করবে যখন বিক্রয় করার ফলে কারবারে যেভাবে আয় বৃদ্ধি পায়, ঠিক একইভাবে যখন বিক্রয়কৃত পণ্য ফেরত আসে কারবারে, তখন আয়ের পরিমাণ কি হয়ে যায়? কমে যায়। যখন বিক্রয় করেছে তোমরা বলতে পারবে যে আমার প্রতিষ্ঠানে ৮০,০০০ টাকার পণ্য বিক্রয় হয়েছে, কিন্তু যখনই বিক্রয় ফেরত আসবে তখন কিন্তু আর বলতে পারবে না যে আমার ৮০,০০০ টাকা আয় হয়েছে, কারণ যখনই ফেরত আসবে, দেখ বিক্রয় ফেরত আসছে এখানে আমাদের অঙ্কে ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা বিক্রয় ফেরত আসলে তাহলে আমার বিক্রয়ের পরিমাণ কত দেখাবো আমি? ৭৭,০০০ টাকা। ঠিক আছে, তাহলে ৭৭,০০০ টাকা। তাহলে তখন তুমি কি বলবে? যে আমার আয় হচ্ছে ৭৭,০০০ টাকা। সরাসরি অঙ্কে বিক্রয় দেখালে যদি বিক্রয় ফেরত থাকে তখন কিন্তু বিক্রয় ফেরত মাইনাস হবে, এটা মনে রাখবে। ৭৭,০০০ টাকা। আরেকটা লেনদেন যদি এমন হয় যে অলিখিত বিক্রয়, তখন কিন্তু বিক্রয়ের পরিমাণ বেড়ে যাবে, তখন মুনাফা জাতীয় আয়ের পরিমাণ বেড়ে যাবে। অলিখিত ছিল, তোমার সেটা আবার কি করতে হবে? হিসাবভুক্ত করতে হবে। কমিশন প্রাপ্তি হচ্ছে আমাদের ৭,০০০ টাকা। ৭,০০০ টাকা। এই হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। ৮৫,০০০ টাকা। ৮৫,৫০০ টাকা। ৮৫,৫০০ টাকা। কারো কোনো প্রশ্ন এটুকুতে? মেয়েরা, কাজী আনিশা, বুঝতে পেরেছো? জি মিস, বুঝতে পেরেছি। আচ্ছা, ধন্যবাদ।